দর্শক আমন্ত্রণ জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সপ্তাহে যাদেরকে আমরা হারিয়েছি, বিশেষ করে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, যিনি 92 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, এবং আজকেই আমেরিকার সাবেক প্রেসিডেন্ট শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টার, তিনি মারা গেছেন 100 বছর বয়সে। আমরা তাদের দুজনেরই বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং একই সাথে জিমি কার্টার, যিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট হলেও বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে তার বেশ ভালো ভূমিকা ছিল। আমরা যদি একটু ছবিতে দেখি তাহলে দেখতে পাবো যে সাবেক বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1980 সালে তার আমন্ত্রণে হোয়াইট হাউসে এসেছিলেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখন যে ছবিটি দেখছি এটি বেশি আলোচিত একটি ছবি। 2001 সালে বাংলাদেশের রাজনীতিতে চিরশত্রু আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া, তাদের দুজনকে তিনি এক করতে পেরেছিলেন ঢাকায় একটি অনুষ্ঠানে। আমরা তাদের দুজনের বিষয় নিয়েই শুরু করতে চাই। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি যদি কোনো স্মৃতিচারণ করেন কিংবা তাদের বিষয়ে কোনো মন্তব্য করেন। হ্যাঁ, জিমি কার্টার এক অসাধারণ ব্যক্তি ছিলেন। প্রেসিডেন্ট হিসাবে তিনি ততটা সফল ছিলেন না। অর্থনৈতিক এবং নানা সমস্যায় কাতর তার আমলের যুক্তরাষ্ট্র, কিন্তু ব্যক্তিগতভাবে এবং তিনি তার আমলেই আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট শুরু হয় এবং যুক্তরাষ্ট্রের সোভিয়েত ইউনিয়নে রাশিয়াতে যে অলিম্পিক হলো সেটা বয়কট করার ব্যাপারে তিনি প্রথম উদ্যোগ নেন। যুক্তরাষ্ট্র সাথে অংশগ্রহণ করেনি, কিন্তু রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণের পরে এই অসাধারণ ব্যক্তি বিশ্বব্যাপী নানা ধরনের তার প্রেসিডেন্সির আমলে একটা অসাধারণ কৃতিত্ব। তিনি 1979 সালে মিশর এবং ইসরায়েলের ভিতরে শান্তি চুক্তি করতে পেরেছিলেন এবং সেটা একটা বিরাট অবদান রেখেছেন। মেনাহেম বেগিন, যিনি একটা প্রচন্ড যুদ্ধবাজ ছিলেন এবং একটি সন্ত্রাসী বাহিনীর নেতা ছিলেন ব্রিটিশ শাসন আমলে, সেখানে যখন ওই এলাকা ব্রিটিশ প্রটেক্টরেট ছিল, এবং তিনি একটা হোটেলে সন্ত্রাসী আক্রমণের সাথেও সংশ্লিষ্ট ছিলেন তার গ্যাং নিয়ে। সেই ব্যক্তি আর আমলে রিয়েল শারন, তার ডিফেন্স মিনিস্টার, লেবাননের সাতিলা এবং আরেকটা ক্যাম্পের নাম আমি ভুলে গেছি, রিফিউজি ক্যাম্পে বর্বর হামলা চালিয়েছিল, রীতিমতো নির্মূল অভিযান চালিয়েছিল। সেই মেনাহেম বেগিন এই কট্টর লেখকে তিনি ইজিপ্টের সাথে, মিশরের সাথে শান্তি চুক্তিতে আনতে পেরেছেন। সেটা একটা বিরাট সাফল্য। তো এটা তার শাসন আমলের সবচেয়ে গৌরবজনক ব্যাপার। আর তার আমলে যুক্তরাষ্ট্রের এমবাসিতে দখল করে নিল ইরান, এবং ইরান দখল করে নেওয়ার পরে তাদের ডিপ্লোম্যাটদেরকে সেখানে জিম্মি করে রাখলো ইত্যাদি। তাদেরকে তারা মুক্তি দিল না। গোপনে যখন তার বিরুদ্ধে রিগান জয় হলেন, তাদের অ্যাডমিনিস্ট্রেশন তার সাথে গোপন যোগাযোগের মাধ্যমে ওদের রিলিজটা বিলম্বিত করে তারপর তার অবসর গ্রহণের পরপরই সেটা তাদেরকে ছেড়ে দিলেন। যাই হোক, এটা বার্ত। কিন্তু তিনি অবসর নেওয়ার পরে অসাধারণ সব কাজ করেছেন। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে এই আপনার যে নির্বাচনী প্রক্রিয়ায় তিনি পর্যবেক্ষক দল পাঠাতেন, বাংলাদেশেও একবার পাঠিয়েছিলেন। আর তাছাড়া আরেকটা হচ্ছে যে হ্যাবিটাট প্রতিষ্ঠান, তার যে গরিব লোকদের জন্য, দুস্থ লোকদের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বাড়িঘর তৈরি করে তার জন্য তিনি অর্থ সংগ্রহ করেছেন, এগুলো তাদের জন্য ব্যয় করেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি একদল স্বেচ্ছাসেবী বাহিনী নিয়ে নিজে এবং তার স্ত্রী দুজনে মিলে কাঠমিস্ত্রির মতো কাজ করে, একেবারে রীতিমতো মিস্ত্রির মতো কাজ করে, হাতে কলমে সে সমস্ত বাড়ি নির্মাণে অংশ নিয়েছিলেন। কয়েক বছর আগে পর্যন্ত তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে একবার শয্যাশায়ী অবস্থায় যাওয়ার আগে পর্যন্ত, 5-6 বছর আগে পর্যন্ত দুর্বল শরীর নিয়ে তিনি কিছু নির্মাণ কাজে অংশগ্রহণ করেছে। আর আরেকটা অসাধারণ ব্যাপার হচ্ছে তার, যে তিনি একেবারে তার
বিয়ের প্রথম দিকে 2 বছর আগে তার স্ত্রী রোজালিন কার্টার 96 বছর বয়সে মারা গেছেন। প্রায় 70 বছর তাদের বিয়ে ছিল। বিয়ের প্রথম দিকে তিনি তার গ্রামে, ছোট্ট একটি শহর, কয়েকশো লোকের মাত্র শহর, প্লেইন্স, জর্জিয়া, সেখানে যে ছোট্ট একটি বাড়ি নির্মাণ করেছিলেন, এই প্রেসিডেন্সি চলে যাওয়ার পরে ওই অতি সাধারণ একটি বাড়িতে তিনি বাকি জীবন কাটিয়েছেন। এবং প্রেসিডেন্সি থেকে অবসর গ্রহণের পরে নিজে তার স্ত্রীকে নিয়ে দোকানপাট থেকে বাজার করে আনতেন, গ্রসারি করে আনতেন, এবং তারপরে তাদের কোনো চাকর বাকর ছিল না, এই বুড়ো বুড়ি নিজেরা রান্না করে খেতেন। তে এক আশ্চর্য অসাধারণ জীবন তার, অর্থাৎ সাধারণ কিন্তু বৈচিত্র্যময় একটা জীবন ছিল তার। হাসান ফেরদৌস ভাই, মনমোহন সিং এর কথা আপনি যেটা বলছিলেন, মনমোহন সিং এক অসাধারণ নেতা ছিলেন। ব্যক্তিগতভাবে সৎ, মৃদুভাষী, নম্র ব্যক্তি, সৌজন্য মানে তার একটা বিখ্যাত গুণ। এবং ভারতের অর্থনীতিকে তিনি আগের রিজিডি থেকে মুক্ত করে অবাধ মুক্ত বাজার অর্থনীতি চালু করার কারণে তাকে অনেক প্রশংসা করা হয় যে সেই দেশের অর্থনীতিতে তিনি বৈপ্লবিক উন্নয়ন এনেছেন। এই তার সম্পর্কে বক্তব্য। আর তার আমলে প্রতিবেশীদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে শুনতে চাই মনমোহন সিং সম্পর্কে যেটি বলছিলেন যে তাকে তো তার নীরবতা কিংবা তার যে শান্ত চরিত্র সেটির জন্য অনেকে মনমোহন সিংহ বলতেন। তিনি এতটাই মৌনতা অবলম্বন করতেন। তার সময় বাংলাদেশের সাথে সম্পর্ক কিংবা বাংলাদেশের সাথে তো ভারতের রাজনৈতিক বর্তমান যে রাজনৈতিক নেতারা আছে, এক ধরনের শীতল যুদ্ধ চলছে, কিন্তু মনমোহন সিংকে দলমত নির্বিশেষে অনেকেই পছন্দ করতেন। তার সম্পর্কে আপনার বিশ্লেষণটাও শুনবো। আনফর্চুনেটলি মনমোহন সিং সম্বন্ধে আমার খুব বেশি বলার কিছু নেই, কিন্তু জিমি কার্টার নিয়ে আমার বলার আছে। ভাই বলেছেন বটে, আমার একটু ডিফারেন্ট টেক অন জিমি কার্টার। জিমি কার্টার আসলে একজন ট্র্যাজিক ক্যারেক্টার। আমেরিকার ইতিহাসে যে কজন লোক এক টার্মে প্রেসিডেন্ট হয়েছেন তিনি তার মধ্যে একজন। এক টার্মে পরে সেকেন্ড টার্ম হতে পারেনি এবং ল্যান্ডস্লাইডে তিনি পরাজিত হয়েছেন। এবং রিসেন্ট ইতিহাসে এমন খারাপভাবে পরাজয় কেউ বরণ করেনি। তিনি অত্যন্ত বেসিক্যালি ইজ এ ফেইল্ড প্রেসিডেন্ট। তার সময় আমাদের মনে থাকতে পারে ইরান হোস্টেজ ক্রাইসিস, ফেইল্ড হোস্টেজদের উদ্ধারের ব্যর্থ চেষ্টা, রাশিয়ান ইনভেশন আফগানিস্তানে তার খুব দুর্বল রেসপন্স, তার মাইক্রো ম্যানেজমেন্ট, হোয়াইট হাউসে টেনিস ক্লাবে কে খেলবে তিনি সেখানে নাক গলাতেন। ইন আদার ওয়ার্ডস একজন কমপ্লিটলি ফেইল্ড প্রেসিডেন্ট তিনি ছিলেন। তার ফলে কি হলো, যখন তিনি ক্ষমতা নির্বাচন সময় আসলো, রোনাল্ড রেগান 50 স্টেটের মধ্যে 44 স্টেটসে তিনি উইন করলেন। রোনাল্ড রেগান সাহেব লিটারালি 400 যতদূর মনে পড়ে আমার 450 বা 456 ইলেকট্রাল ভোটসে তিনি জিতেছেন। খুব সামান্য কয়েকটি ইলেকট্রাল ভোটস পেয়েছিলেন জিমি কার্টার সাহেব। জিমি কার্টার সাহেব আমাদের স্মরণীয় উঠলেন তার প্রেসিডেন্টে চলে যাওয়ার পরে। তিনি একজন পাক্কা ভদ্রলোক, সৎ মানুষ, ধার্মিক মানুষ। নওয়াজুল্লাহ বলেছেন অ্যাটলান্টায় তার যে কার্টার সেন্টার আছে সেখানে তার একটা উপাসনালয় আছে, একটা চার্চ আছে, সেখানে আমি গেছি। এবং সেখানে তিনি মৃত্যুর কিছুদিন আগ পর্যন্ত কিন্তু অসুস্থ অবস্থায়, ক্যান্সার রোগী, সে অবস্থাও তিনি কিন্তু সেখানে যে শনিবার বা রোববার, আমার ঠিক বলতে পারছি না কবে, সপ্তাহান্তে তিনি সেখানে উপাসনা করতেন, তিনি সার্মন পড়াতেন এই লোকটি। এবং সবচেয়ে বড় কথা যেটা মহোদয় বললেন, তার হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি যে সংগঠন তিনি গড়ে তোলেন, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি, বিশ্বের 118টি দেশে তারা দুস্থদের জন্য গৃহ নির্মাণ করেছে। বাংলাদেশেও যখনই আমরা দেখেছি কোথাও কোনো বিপদ হচ্ছে, দুর্যোগ হচ্ছে, তিনি ছুটে বেরিয়েছেন তার সংগঠন। এবং এই আজকে আমরা বলি ইলেকশন অবজারভার বলি আমরা, নির্বাচনে বিদেশ থেকে নিরপেক্ষ নির্বাচনী অবজারভার আসার ট্রেডিশন এই কার্টারের হাত দিয়ে শুরু হয়েছে। কার্টারই সেই লোক যেটাকে একটা ট্রেডিশনে দাঁড় করিয়েছেন। এখন প্রায় সব দেশেই দেখি আমরা আন্তর্জাতিক নিরপেক্ষ নির্বাচনী অবজারভার এসে পৌঁছয়, কার্টার চালু করেছিলেন। ফলে লোকটি চলে গেলেন এবং আমি আজ যেটা আগে বললাম, তার শেষ সময়টা 100 বছর তিনি বেঁচেছেন এবং মৃত্যুর অল্প কয়েক সপ্তাহ আগেও তিনি অ্যাক্টিভ ছিলেন। তিনি হসপিটালে চলে গিয়েছিলেন, মৃত্যুশয্যায় তিনি চলে গিয়েছিলেন, সেখান থেকেও তিনি কথা বলেছেন।
যেখান থেকেও তিনি আমাদেরকে ভালো থাকবার, সৎ থাকবার পরামর্শ দিয়েছেন। ফলে এই লোকটিকে আমি সবার পক্ষ থেকে আমার সালাম জানাচ্ছি। জি, চমৎকার বিশ্লেষণ আপনাদের দুজনের। আমরা মূল আলোচনায় ফিরতে চাই। মূল আলোচনা যেটি হলো জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যেটির দিকে বাংলাদেশ তাকিয়ে আছে। বলা হচ্ছে 31 ডিসেম্বর বিকেল 3টায় শহীদ মিনার থেকে, জাতীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যাদের হাত ধরে বাংলাদেশে বিপ্লব বলি, অভ্যুত্থান বলি যেটি হয়েছে। এবং এর আগে আমরা দেখেছি 3 আগস্ট তারা শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা করেছিল। সেই শহীদ মিনার থেকে এবার তারা ঘোষণা করতে যাচ্ছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যেখানে এর আগে যে সংবাদ সম্মেলনটি করেছেন সেখানে সমন্বয়কদের পক্ষ থেকে বলা হয়েছে তারা 72-এর সংবিধানকে কবরস্থ করতে চান সেদিন। এই কবরস্থ করার বিষয়টি 72-এর সংবিধান, অর্থাৎ সংবিধানকে একেবারেই চরম আকার যেটি হয় সেটি হলো কবরস্থ করা। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে জানতে চাই তারা আসলে কি করতে যাচ্ছে, কিংবা কি প্রত্যাশা তাদের কাছে? তাদের কথাবার্তা, উচ্চারণ ইত্যাদি দেখে মনে হয়, এটা আমি ডক্টর ইউনূস সম্পর্কে বলছি না, এই যে সমন্বয়কদের সম্পর্কে বলছি, বা যারা অভ্যুত্থান করেছেন তাদের সম্পর্কে, তাদের অনেকের কথাবার্তা সম্পর্কে মনে হয় তাদের একটা এজেন্ডা আছে। একটা হচ্ছে অলমোস্ট 71-কে অস্বীকার করার একটা ব্যাপার। ডক্টর ইউনূস নিজেও রিসেট পাটনের কথা বলেছেন, তিনি ওই কথাটাই বলে ফেলেছেন। যাই হোক, 71-কে অস্বীকার করা। এই যে কেউ কেউ বলেন মানে 72 সালে যে সংবিধান প্রণীত হয়েছিল, সেই সংবিধান যারা প্রণয়ন করেছেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি এবং তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির জন্য, প্রাদেশিক পরিষদের জন্য নির্বাচিত সদস্যরা এটা করেছিলেন, তাদের কোনো ম্যান্ডেট ছিল না, সত্য কথা। তো তারা এটাও মানে এই যুক্তি এক্সটেন্ড করলে তারা এটাও বলতে পারেন যে 72 সালে না 71 সালে যে মুক্তিযুদ্ধ, যে সেটার জন্য যে মুজিবনগরে স্বাধীনতার ঘোষণা করেছিলেন এই মানে উভয় পরিষদের সদস্যরা জয়েন্টলি, সেটারও তাদের অধিকার ছিল না, কারণ তারা পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি, পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির জন্য হয়েছিলেন, দেশকে স্বাধীন করার জন্য না। ফলে সেটা এই এক্সটেনশনে ওই কথাও বলা হয়। তো যাই হোক, ওই স্বাধীনতার ঘোষণাপত্রে এরা নিজেদেরকে গণপরিষদ ঘোষণা করেছিল, এবং তারপর সেই গণপরিষদ মানে একটা নূতন ভোটের মাধ্যমে নূতন পরিষদ করে যদি পার্লামেন্ট গঠন করা হতো এবং সেখানে গণপরিষদ গঠন করে একটা মানে তারা সংবিধান প্রণয়ন করতেন, সেটা নিশ্চয়ই আরো শ্রেয়তর হতো। কিন্তু এই নিয়ে বৈধতার প্রশ্ন একটা নেই। 2 নম্বর হতে পারে যে পরবর্তী সময় বিবেচনায় নানা কারণে ওই সংবিধানের অনেক কিছু অসঙ্গত মনে হতে পারে, ঠিক না মনে হতে পারে, সেগুলো সংশোধন করা যেতে পারে। কিন্তু কবর রচনা এই সম্পর্কে মানে আপনার বিএনপি সেক্রেটারি জেনারেল রিজভী বলেছেন, না বিএনপির নেতা মির্জা আব্বাস বলেছেন যে তোমরা এই কবর কথা যখন বলো বড় দুঃখ পাই। 71-এ আমরা এই মানে যুদ্ধ করে মানে দেশ স্বাধীন করেছি, এবং আশ্চর্যের ব্যাপার তিনি বিএনপির নেতা এবং মানে আওয়ামী লীগের লোকরাই ওই সংবিধান প্রণয়ন করেছিলেন। সমস্ত আওয়ামী লীগের মেম্বারই তো ছিলেন, অল্প কয়েকজন স্বতন্ত্র সদস্য ছিলেন। ফলে তারপরও তিনি বলছেন তার বুকে লাগে, কবর এই ধরনের শব্দ ব্যবহার করে না। ফলে এই ধরনের অত্যন্ত এক্সট্রিম মনোভাব এটাতে প্রকাশ পাচ্ছে। ফলে তারা 71-কে অস্বীকার করার এক ধরনের মনোভাব। একটা হচ্ছে যে আওয়ামী লীগের দুঃশাসন এর আগেও দেখেছি। আমাদের যে নির্বাচনী ব্যবস্থা, বঙ্গবন্ধুর আমলে যে প্রথম নির্বাচন হয়েছে, সেখানে কিছু ভয়ঙ্কর না কিছু অনিয়মের মানে সঠিক অভিযোগ আছে। এরপরে জিয়াউর রহমান ক্ষমতা আসে, হানা ভোট করলেন, সেটা একটা ফার্স্ট ছিল, টোটাল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফার্স্ট ছিল সেটা। এবং ক্ষমতায় থেকে তিনি রাজনৈতিক দল করেছেন, রাষ্ট্রকে ব্যবহার করে, রাষ্ট্রের ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে ব্যবহার করে তিনি রাজনৈতিক দল করেছেন। সেটা এখন দেশের মানে আওয়ামী লীগকে সহ যদি এখনো ধরা হয়, সেটা ওয়ান অফ দি 2 লার্জেস্ট পলিটিক্যাল পার্টিজ। এর সাথে সে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক দল করেছেন। এবং জিয়াউর রহমানের আমলে উনি গণতন্ত্র সম্মত শাসক ছিলেন না, তার আমলে অনেক অন্যায় হয়েছে, অনেক জেল করা হয়েছে। আজকে যারা জাসদ করে এদের অনেকে জেলে তিনি পুরেছিলেন। এর পরবর্তীতে প্রত্যেক শাসনামলে দুরাচার ইত্যাদি হয়েছে।
শেখ হাসিনার আমল, এবারের শেষ আমল 15 বছর স্থায়ী হয়েছে, দুটো নির্বাচনই হয়নি, নির্বাচনী প্রক্রিয়াকে তিনি ধ্বংস করে দিয়েছেন। এই সমস্ত অভিযোগ অত্যন্ত সত্য। খালেদা জিয়ার সেকেন্ড আমলে লুটতরাজ দুর্নীতি হয়েছে। শেখ হাসিনার এই 15 বছরে ব্যাপক হারে লুটতরাজ এবং সমস্ত সীমাহীন লুটতরাজ দুর্নীতি হয়েছে। ফলে ফেসিবাদ ইত্যাদি একটা মাত্র শাসনকে আমরা বলি কর্তৃত্ববাদী এবং ব্যক্তি মানে এক ধরনের হয়েছে। এটা ডেফিনেটলি অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়, এবং সেই জন্য একটা নতুন মানে ব্যবস্থা কায়েম হয়েছে। গণবিস্ফোরণে তার সরকারের পতন হয়েছে এবং আমরা আশা করব মানে এই সরকার নতুনভাবে সমস্ত ঠিক করার ব্যবস্থা নেবেন। কনস্টিটিউশন থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা যে বিকলাঙ্গ হয়ে গেছে সেগুলো ঠিক করার ব্যবস্থা করে, এটা ঠিক। মানে মাহমুদুল্লাহ ভাই, কিন্তু এইখানে কি আপনি সরকারের হাত দেখছেন? অর্থাৎ আপনি তো এর আগে যে সরকারগুলোর কথা বলছিলেন তারা সরকারিভাবে দলগুলো ঘোষণা করা হয়েছিল, প্রেসিডেন্ট জিয়া থেকে শুরু করে প্রেসিডেন্ট এরশাদ, এবং পরবর্তীতে 111-এর সময় চেষ্টা হয়েছিল নতুন দল গঠন করার, কিন্তু সেটি হয়নি। কিন্তু এইবার প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি বলছেন যে প্রাইভেট ইনিশিয়েটিভলি এই কাজটা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। কিন্তু এরা সরকারের লোক, এরা 2 জন সরকারের ভিতরে 3 জন উপদেষ্টা আছেন, এদের মধ্যে বাকি এরা যারা তারাও ওদেরই একই লোক, সমন্বয়কদের, এই একটা কথা। 2 নম্বর হচ্ছে এই সমন্বয়করা একটা রাজনৈতিক দল করছে, সেটার ব্যাপারেও রিজভী সাহেব বিএনপি নেতা বলেছেন রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ক্ষমতা থেকে একটা রাষ্ট্রের মানে একটা রাজনৈতিক দল করা হচ্ছে। তারপরে উনি আবার বলেছেন রাষ্ট্রের ইন্টেলিজেন্স ব্রাঞ্চকে ব্যবহার করে এই রাজনৈতিক দল করা হচ্ছে। তাদের নিজেদের অভিজ্ঞতা আছে, সেটাকে উনি মানে এটা বয়ান করছেন। ফলে এই দিকগুলো আছে। এখন তারা ওই পুনর্গঠন ইত্যাদির কথা, কিন্তু আওয়ামী লীগকে তারা অপাঙ্ক্ত করে দেবেন, এইটাও তো আরেক ধরনের। জনগণ যদি আগামী তারা নির্বাচন দেবেন, এই আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে দুর্নীতি লুটতরাজের সে আমলে আছে বিচার হবে, বিচার করার তারা কথা বলছে, কিন্তু জনগণ তাদেরকে রিজেক্ট করলে লেট দেম, তাহলে তো আরো ভালো। জনগণের আদালতে যদি তাদেরকে দেওয়া হয় এবং জনগণের ভোটে বেশিরভাগ সময় ধরা যাক তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেল, তারপর মানে 5টা সিট পেল, তখন তো জনগণের এটা না করে তারা যদি করে এক সময় প্রশ্ন সাপেক্ষ হবে যে তারা ওদেরকে ভোট দেয়নি। আমাদের দেশে তো বা পৃথিবীর অন্যান্য অনেক দেশে আমরা ঘটনা এত ওলটপালট দেখি রঙ্গমঞ্চ, ফলে ভবিষ্যতে কখন কি হয় জানি না, কিন্তু এইটা করে এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে তারা যাচ্ছেন বলে আমার ধারণা। এই প্রসঙ্গে আপনি বারবার বিএনপির 2 জন নেতাকে কোট করছিলেন। মির্জা আব্বাস এই কথাও বলেছেন যে মেরে ফেলবো, কেটে ফেলবো, এসব কথা ভালো নয়, কারণ এগুলো ফেসিবাদের কথা। তার মানে বিএনপি পছন্দ করছে না তাদের কার্যক্রম। কিন্তু এই ছাত্রদের হাত ধরে তো বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, কিংবা যেটিকে ফেসিবাদ বলা হচ্ছে, স্বৈরাচার বলা হচ্ছে, সেটির বিদায় হয়েছে। আপনি তাদের ল্যাঙ্গুয়েজটাকে আমরা যদি এক সাইডে রাখি, তাদের 31শে ডিসেম্বরের যে কর্মসূচি, সেখানে ইতিবাচক কিছু দেখছেন কিনা সৈয়দ মাহমুদুল্লাহ ভাই? না, আমি সেটা বলছি যে আমি মনে করি এটা একটি রাজনৈতিক দলকে মানে হিসাব থেকে বাদ দিয়ে দেওয়া এবং ওই কনস্টিটিউশনকে কভার, এই দুটাকে আমি নেগেটিভ বলে মনে করি। জি, অনেক ধন্যবাদ। হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে জানতে চাই, সেটি হলো নিশ্চয়ই আমরা আমেরিকাতে বসেও 3 আগস্টের সেই চিত্রটি দেখেছি, শহীদ মিনার লোকারণ্য, লাখো মানুষ, মিলিয়ন মানুষ সেখানে ভিড় করেছেন, সারা দেশ থেকে এসেছেন। এরকম আরেকটি জমায়েত তারা করতে চায়, কিন্তু এইবারের জমায়েতের সাথে আগের জমায়েতের পার্থক্য হলো 3 আগস্টের সে জমায়েতে বিএনপি পন্থী মানুষরা ছিলেন, জামাতপন্থী মানুষরা ছিলেন, স্বৈরাচার বিরোধী মানুষরা ছিলেন, এমনটিও জানা যায় যে যারা আওয়ামী লীগের দুঃশাসন মানতে পারছিলেন না, সাধারণ মানুষ তো নিঃসন্দেহ ছিলেন, আওয়ামী লীগেরও কেউ কেউ হয়তো ছিলেন যারা কট্টর আওয়ামী লীগের নয়। কিন্তু এইবার বিএনপি আগে থেকে আপত্তি জানাচ্ছে এবং একই দিনে ছাত্র শিবিরের একটি কর্মসূচি রয়েছে ঢাকাতে। তাহলে এইবার যারা এই শোডাউনটা করতে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছে জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে, তারা আসলে কারা? তারা কি একেবারেই নাগরিক ঐক্য, বৈষম্য বিরোধী ছাত্র, একেবারে গুটি কয়েক মানুষ, নাকি বৃহত্তর মানুষের জনসমর্থন নিয়ে যেটি তারা করেছিল এবারও সেই সমর্থন তারা পেতে পারে? এখানে দুটো প্রশ্ন। 31শে ডিসেম্বর কি হবে এবং কেন এই জমা করার প্রয়োজন পড়লো? বিপ্লবের 5 মাস পরে
হঠাৎ কি প্রয়োজন পড়লো যে এখন আমাদেরকে 5 মাসের পুরনো বিপ্লবের ঘোষণাপত্র এখন পড়তে হবে? এইটা হচ্ছে ক্রুশিয়াল ব্যাপার বুঝবার জন্য। তারা কি করতে চায় এটা স্পষ্ট। তারা বলেছে তার 3টা লক্ষ্য। এক, সংবিধানকে, পুরনো সংবিধানকে আনুষ্ঠানিকভাবে কবর দেবে তারা। তার মানে তারা গত পুরনো সংবিধানকে প্রত্যাখ্যান করে নতুন সংবিধান করার কথা বলবে, এটা 1 নম্বর। 2 নম্বর, তারা বলেছে যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তুলবে, অর্থাৎ রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। 2। আর 3 নম্বর, তারা বলেছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের একটা ফ্রেমওয়ার্ক তারা ঘোষণা করবে। এই 3টি তাদের মূল লক্ষ্য। এখন আমার দ্বিতীয় প্রশ্ন যে তারা এখন এটা কেন করছে? খুব ভেরি সিম্পল কারণটা। গত 5 মাসের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি যে এই ছাত্ররা ক্রমান্বয়ে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমাদের যে রাজনৈতিক প্রক্রিয়া, তাতে এদের কোনো ভূমিকা কার্যত আর নেই। দে হ্যাভ বিকাম কমপ্লিটলি ইররিলেভেন্ট। সরকারের মধ্যে তাদের 2 জন প্রতিনিধি আছে বটে, তাদের ভয়েসটা অত জোর শোর নয়। এরা দেখছে যে সবকিছু ঘটে যাচ্ছে, আমরা সেখানে নেই, এটা 1 নম্বর। আর 2 নম্বর, যদি আগামীকাল নির্বাচন হয়, আগামীকাল পরশু 6 মাস পরে আমরা কোথায় যাব? এই যে আমরা বিপ্লব করলাম, নতুন স্বাধীনতা এনে দিলাম, আমরা থাকবো কোথায়? ধরা যাক আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, দে উইল বিকাম কমপ্লিটলি ইররিলেভেন্ট। ইতিহাসের পাতায় ফুটনোট ছাড়া এদের তো আর কোনো অবস্থান থাকবে না। ফলে রিলেভেন্ট হবার জন্য, প্রাসঙ্গিক হবার জন্য তাদের এই উদ্যোগ, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এই ছাত্ররা অত্যন্ত অজনপ্রিয় উঠেছে, বিতর্কিত হয়ে উঠেছে। এই আজকের ঘটনা বলি, আজকে কি ঘটেছে? একটু আগে সময় টেলিভিশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। 3 দিন আগে সময় টেলিভিশনে একজন সমন্বয়ক আব্দুল্লাহ সাহেব যে সেখানে কি কাণ্ড করেছেন কে জানে, 5 জন সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে এবং এই নিয়ে এএফপি রিপোর্ট করেছে। আন্তর্জাতিক তথ্য মাধ্যম থেকে রিপোর্ট হয়েছে যে এই সমন্বয়করা যে টেলিভিশন স্টেশনে যে নাক গলাচ্ছেন। একটু আগে আমরা পূর্ণ বিবরণ পেলাম কি ঘটেছে। মালিকানা নিয়ে ঝামেলা হচ্ছে, সেখানে ঢুকছে এরা। সার্জিস আলমের বাবা গ্রামের স্কুলের হেডমাস্টার এক হিন্দু শিক্ষককে হিন্দু হবার কারণে চাকরি থেকে বরখাস্ত করার ব্যবস্থা করছেন। তার মানে তারা সবাই খুব অত্যন্ত বিতর্ক হয়ে উঠছেন। এবং এরা খুব ছাত্র নয়, কিন্তু এরা সবাই ছাত্র তো শেষ করেছেন এবং অনেকে ফুল ফ্লেজেড ব্যবসায়ী, যেমন আব্দুল্লাহ। তার বিশাল তার কি বলে কোচিং কোম্পানি আছে, হাজার হাজার ছাত্র তার কোচিং ক্লাসে পড়ে। ফলে এরা এখন তারা সুযোগ খুঁজছে, একটা কাজ তো করে ফেলেছি আমি, এখন এতে আমি ফায়দা কিভাবে পাবো, আমার গেইনটা কি হইল? আমি তো মন্ত্রী হতে পারবো না, দেশ যা হওয়ার 2 জন হয়েছে আমার, বাকিরা তো হতে পারবে না। নির্বাচন হলে আমি কমপ্লিটলি আউট। সো আই ওয়ান্ট টু রিমেইন রিলেভেন্ট থাকার জন্য তার আপ্রাণ চেষ্টা একটা, এটা মধ্যে বলেছেন, ঠিকই বলেছেন, একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম, পলিটিক্যাল পার্টি ফ্লোট করা। যে মুহূর্তে এই কথা তারা বলেছে, অংশ দেখেছি আমরা কি তীব্র প্রতিবাদ এসছে পলিটিক্যাল পার্টিগুলি থেকে। কারণটা কি আমরা স্পষ্ট বুঝতে পারছি যে পেছন থেকে কেউ তাদের ইন্ধন যোগাচ্ছে, এটা একটা। আর 2 নম্বর, দেখেছেন যে এই ছাত্ররাই গত নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের সঙ্গে মিটিং করেছে। আওয়ামী লীগের নির্বাচনের আমলে যে সমস্ত কাউন্সিলর ছিল তাদের ডেকে এনে মিটিং করছে, বলছে কি তারা আমাদেরকে হেল্প করো। যারা পতিত বলছি আমরা, যাদেরকে প্রত্যাখ্যান করছি আমরা, তাদের নির্বাচনেই নির্বাচিত প্রত্যাখ্যাত গণপ্রতিনিধিদের কাছে যাচ্ছি আমরা। কিসের জন্যে? ভাই আমাকে সাহায্য করো ক্ষমতা পাওয়ার জন্যে। তাহলে এই যে রাজনীতি, তার সাথে জামাত, বিএনপি, আওয়ামী লীগের তফাৎ কোথায়? কোনো তফাৎ তো নাই। তারা, আপনি একটি প্রশ্ন করছিলেন যে কেন তারা, আমার ভাবনাটা শেষ করে নিই আমি। প্রথম কথা হচ্ছে যে এই ম্যানিফেস্টো দেওয়ার সময় শেষ হয়ে গেছে, ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে। এখন আর ট্রেনে তুমি বলো আমার টিকিট হাতে, টিকিট আছে, আমার সিট কই, তুমি সিট পাবে না, ট্রেন অলরেডি ছেড়ে চলে গেছে, এটা 1 নম্বর। 2 নম্বর, তুমি যদি পলিটিক্যাল পার্টি ফর্মও করো, পেছন থেকে তুমি এসে পলিটিক্যাল পার্টি ফর্ম করবে, ক্ষমতার অংশীদার হবে, সে সুযোগ আর নেই। তোমাকে প্রমাণ করতে হবে ত্যাগের ভিতর দিয়ে, কর্মের ভিতর দিয়ে। তুমি কিছুই করনি বিপ্লব ছাড়া, তোমার লেজিটিমেসি কোথায়? কোনো তোমার লেজিটিমেসি নেই তো। ফলে যদি নির্বাচন তারা করে, যদি তারা দল করেও, আমি মনে করি এটা একটা ডিজাস্টার হবে। ওয়াই? এটা ভেরি ক্রুশিয়াল। তাহলে যে এতদিন পর্যন্ত এদেরকে আমরা মান্য করেছি কেন? They represented no sense. They represented the pure power of the youth. কিন্তু এখন তা নয়, কিন্তু এখন they have become politicians. রাজনীতিক জিনিসটা কি? আমাদের কনটেক্সট রাজনীতি হচ্ছে ব্যবসা।
তারা এখন ফুল ফ্লেজ ব্যবসায়ী হয়ে পড়ছে। বলে আমি এদের মধ্যে কোনো রকমের আমার কোনো উৎসাহ নেই এদের দল নিয়ে, এদের ঘোষণা নিয়ে, এবং আমি কমপ্লিটলি কনফিডেন্স লোক যাবে, হাজার হাজার লোক যাবে, এই ক্ষমতা তাদের আছে, কিন্তু ফলোয়ার্স তারা পাবে না। কারণ ফলোয়ার্স পাওয়ার জন্য যে মেকানিজম প্রয়োজন, সেই মেকানিজম তারা ফলো করছে না, তারা পেছন দিক দিয়ে আসবার চেষ্টা করছে, হুইচ ইজ কমপ্লিটলি রং। জি, আপনি একটি প্রশ্ন করছিলেন যে কেন এতদিন পর, অর্থাৎ প্রায় 5 মাসের মাথায় এসে তারা এটি করছে। তারা তাদের সংবাদ সম্মেলনে সেই প্রশ্নটি উত্তর দিয়েছে। তারা বলেছে এটি না হওয়ার কারণে গণমাধ্যম, বুদ্ধিজীবী পাড়াসহ সব জায়গায় ফেসিবাদের পক্ষের শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং 2000-এর বেশি শহীদ ও 20,000-এর বেশি আহত রক্তের উপর দাঁড়িয়ে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। তাই তারা মনে করছে এই সময়ে এসে হলেও, অর্থাৎ 2024-এর মধ্যেই একেবারে শেষ দিন 31শে ডিসেম্বর তারা এই ঘোষণাপত্রটি দেবে। যতটা ব্যবসায়ী তাদেরকে বলছেন, হয়তো এখনো অর্থনৈতিকভাবে তাদের সেরকম কোনো অনিয়ম, দুর্নীতির চিত্র উঠে আসেনি, গণমাধ্যমগুলোতে উঠে আসেনি এখন পর্যন্ত। ভবিষ্যতে কি হবে জানি না। কিন্তু আপনার কাছে একটি স্পেসিফিক প্রশ্ন করতে চাই, সেটি হলো এই সরকার কিংবা যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা তো সংবিধান সংস্কার কমিটি নামে একটি কমিটি করেছে। সেই কমিটির হাতে তো আসলে দায়িত্ব দেয়া হয়েছে যে সংবিধানের ভবিষ্যৎ কি হবে। সেখানে তারা তাদের সরকার দিয়ে যে সংস্কার কমিটি করেছে, সেটার বাইরে গিয়ে তারা আবার সংবিধানের কবর রচনা করার কথা বলছে। অর্থাৎ তারা কি তাদের সংস্কার কমিটির উপরও আস্থা রাখতে পারছে না? এবং ওই কমিটিতে আমাদের প্রধান উপদেষ্টার উপদেষ্টা জি, মাহফুজ কিন্তু ওই কমিটি একজন মেম্বার। হ্যাঁ, তার মানে সমন্বয়করাই যে সরকারের সঙ্গে যুক্ত, সেই সরকারের বিরুদ্ধে লড়াই করছে এই 3 সমন্বয়ক। এই 3 জনই তো কথা বলে, এই 3 জনই এখন আসন খুঁজছে। তারা কার বিরুদ্ধে? 5ই আগস্টের আন্দোলন ছিল একটি পতিত সরকারের বিরুদ্ধে। মেক সেন্স, কমপ্লিটলি মেক সেন্স। আজকে কার বিরুদ্ধে তারা ফাইট করছে? এমন এক সরকার, যে সরকারকে তারাই ক্ষমতায় বসিয়েছে, তাদের সরকার, যে সরকারের অংশীদার তারা। তার মানে ফাইটটা তার নিজের বিরুদ্ধে, নিজেকে তারা ফাইট করছে। কেন ফাইট করছে? আমি যেটা বললাম আগে, আর কিছুই না। তারা এটা বুঝতে পেরেছে যে আমাদের পায়ের তলায় আর মাটি নেই, মাটি আর নেই আমার পায়ের তলায়। তারা এটা বুঝতে পারছে যে যদি আগামীকাল নির্বাচন হয়েই যায়, আমি কিন্তু কমপ্লিটলি ইরেজ হয়ে পড়বো, আমাকে জায়গা খুঁজতে হবে। সেই জন্যই সমস্ত পায়তারা, এবং এই পায়তারা করে কোনোই লাভ হবে না। জি, সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, এই প্রসঙ্গে আপনার কাছে আরেকটু জানবো, সেটা সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র গঠন হবে কিনা। অর্থাৎ এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে তারা যদিও এটি উড়িয়ে দিয়েছে, কিন্তু এমন কোনো আশঙ্কা করছেন কিনা যে তারা ক্ষমতার বাইরে আরেকটা বিকল্প ক্ষমতার বলয় তৈরি করার জন্যই এই ঘোষণাপত্রগুলো দিতে পারেন? তৃতীয় রিপাবলিকের কথা তারা নিজেরা বলছে, সেটা পরবর্তীতে সেটা তারা মানে এড়িয়ে গেছে, সেটা সরকারের উপরে ছেড়ে দিয়েছে। দ্বিতীয় রিপাবলিক ফ্রান্সে যেমন এখন 5th রিপাবলিক আছে, এখন সেটা আরেক ব্যাপার। সেটা হচ্ছে কনস্টিটিউশন যদি নতুন ভাবে লেখা হয়, সেটাকে নিউ রিপাবলিক বলা হতে পারে। তো এখন ডক্টর ইউনূস কিন্তু প্রথম দিকেই দ্বিতীয় স্বাধীনতা বলেছিলেন, আর 71কে অস্বীকার করার প্রবণতা এদের অনেকের ভিতরে আছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। শেখ মুজিবকে, 71কে, স্বাধীনতাকে ইত্যাদিকে নানাভাবে অস্বীকার করার ব্যাপার আছে। তো এখন তারা দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করেও দিতে পারে। কিন্তু আজকে আমি প্রথম আলোতে আলী রিয়াজের যে ইন্টারভিউ দেখলাম, সেটা অনেক সংযত বক্তব্য, ওয়াইড রেঞ্জিং, অনেক গঠনমূলক কথা। ফলে মানে সংবিধানকে একেবারে মানে অনেক চেঞ্জের সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে বেশি নতুন করে লেখার চাইতে। কিন্তু নতুন করে লেখলেও এমন না যে একেবারে আগের সবকিছু বাদ যাবে। যাই হোক, তো নতুন করে লেখাটার ব্যাপারে আমার ব্যক্তিগত রিজার্ভেশন আছে। 71 সালে এত রক্তের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ, তখনকার আমলে রচিত যে সংবিধান, যেটা সাধারণভাবে প্রশংসিত হয়েছে, সেটা চেঞ্জ করা যেতে পারে। পৃথিবীর সব দেশেই সংবিধান সংশোধন চেঞ্জ করা হয় যুগের পরিবর্তনের সাথে সাথে, কিন্তু এইটাকে বাদ দেওয়াটা ঠিক হবে না। যাই হোক, মানে দ্বিতীয় রিপাবলিকের তারা ডিক্লেয়ার করে কিনা জানি না। আমার মনে হয় শেষ পর্যন্ত হাসান সাহেব যেটা ব্যাখ্যা করলেন, তাদের যে আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা কমছে ইত্যাদি। ঢাকা সেক্রেটারিয়েটে যা অগ্নিকাণ্ড হলো কয়দিন আগে, সেটার ব্যাপারে সার্জিস আলম, তাদের একজন সমন্বয়ক, ওয়ান অফ দি লিডিং ওয়াজ, তিনি প্রথমেই বলেছেন যে ওটা মানে সাবোটাজ, ওটা ধ্বংসাত্মক, ভেতর থেকে কার্যকর।
আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ব্যক্তিকে রিমান্ডে নিয়ে প্রশ্ন করা উচিত। তিনি যদি জানেনই যে এটা সাবোটাজ হয়েছে, তাহলে তিনি সরকারকে আগে তথ্য দেওয়া উচিত ছিল, রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে, এবং তার মানে তিনি জানেন তিনি গোপন লুকিয়েছেন। এবং এই ব্যক্তি সম্পর্কে আরেকটা কথা, সে একসময় বঙ্গবন্ধুর ভূয়সী প্রশংসা করে স্টেটমেন্ট দিয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাঙালি জাতির মানে মহাকাব্য, এই ব্যক্তির আছে অন রেকর্ড এখন পাওয়া যায়। ফলে এই ধরনের লোকরা এই সরকার ভিতরে আছে। সে কি আওয়ামী লীগের পক্ষ থেকে কাজ করছে, সাবোটাজের সাথে সে অংশ, অগ্নিকাণ্ডের সাথে সে অংশ, না হলে সে কিভাবে আগে থেকে টের পেয়ে গেল যে অগ্নিকাণ্ডটা সন্ত্রাসীরা ঘটিয়েছে বা ওই আওয়ামী লীগের পতিত সরকারের ফ্যাসিবাদের লোকরা ঘটিয়েছে? এতে করে এই আগের সরকারগুলো যে কোনো এক জায়গায় কোনো খারাপ কাজ হলো, সাথে সাথে বিএনপি জামাত করেছে, মানে না বলে ফেলা, বলার কারণে হয়টা কি তখন ইনভেস্টিগেটিভ অথরিটি গুলো হাত পা বাধা পড়ে যায়, তখন তারা ওইটাকে প্রমাণ করার জন্য কাজে লেগে যায়। বলে এটা কথা বলে মানে মোট কথা হচ্ছে এই গ্রুপটা এখন মানে দেশের সম্ভবত একটা ভালো কাজ করেছে, কিন্তু কেবল একেবারে তারাই আন্দোলনটা করেছে, তার পেছনে অন্য কি কি শক্তি জামাত দাবি করছে তারা ছিল, বোঝা যাচ্ছে তারা ছিল, তাদের লোকটা ছিল, বিদেশি শক্তির হাত ছিল বলে স্পষ্ট নানা ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরে হিফাজতের নেতা ওই লোক যার বিরুদ্ধে অন্য তরুণীকে এনে মানে কি নাম তার, কথা বলছেন আপনি সম্ভবত। হ্যাঁ, সে নিজে দাবি করেছে আমরা পিছনে ছিলাম, আমরা মানে শক্তি জুগিয়েছি, এটা অস্বীকার করবে না, আমরা যা করব আমাদেরকে করতে দিতে হবে। একটা বিপ্লব হয়ে যাওয়ার পর এখন তো সবাই বলছে যে আসলে তারাই করেছে বিপ্লবটা, এটা জনগণ বাংলাদেশে নিঃসন্দেহে দেখেছে। আমি হাসান ফেরদৌস ভাই, এই প্রসঙ্গে আপনার কাছে শেষ একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো আপনি মনে করছেন যে তারা ক্ষমতার অংশীদার হতে চায়, নতুন দল গঠন, সেক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার অংশীদার হওয়া যে কতটা কঠিন সেটা কিন্তু তাদের পরিকল্পনাও থাকার কথা, কারণ বাংলাদেশের জনগণ মূলত দুইটা ভাগে বিভক্ত, এর আগের ইতিহাস তাই বলছে। বিকল্প একটা বিষয় সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটিকে কোনো একটা সময় নির্বাচন দিতে হবে, নির্বাচন দিলে তারা যদি নতুন দল গঠন করে সেটি ক্ষমতার অংশ হতে পারবে কিনা সে আশঙ্কা থেকে আছে। কিন্তু তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দেয়, অর্থাৎ 31শে ডিসেম্বর তারা এই ঘোষণা দেয় যে এটি বিপ্লবী সরকার, এমন কোনো আশঙ্কা আপনি দেখছেন কিনা? তখন তো তারাই সরাসরি ক্ষমতার অংশ। আমার মনে হয় না যে তারা ঘোষণা করলোই সঙ্গে সঙ্গে সরকার পতন ঘটলো, নতুন সরকার গঠিত হলো, হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রধান হইলেন, এমন ঘটনা ঘটবে। এরা মূলত প্রেসার ক্রিয়েট করছে, চাপ, হুইচ ইজ গুড। চাপ প্রয়োগ করা খারাপ কিছু নয়, দেশে অনেক অনিয়ম ঘটছে, যা চাই আমরা তা ঘটছে না, ফলে বাইরে থেকে ছাত্রদের এই প্ল্যাটফর্ম থেকে চাপ প্রয়োগ হতেই পারে। কিন্তু তোমার সেই লেজিটিমেসি কোথায়? তুমি বাইরে থেকে দাঁড়িয়ে একদল মব ডেকে এনে সিদ্ধান্ত দেবে, যে সিদ্ধান্ত এক সরকারকে, যে সরকার শাসনতান্ত্রিক ভাবে কিন্তু আমাদের 34 শাসনতন্ত্রের অধীনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে, তাকে তুমি এক কথায় বাতিল করে দেবে? তোমার তো সেই অধিকারটুকুই নেই, তোমার যোগ্যতা পরের কথা। তবে নিঃসন্দেহে একটা বিষয় নিঃসন্দেহে যে তারা নতুন বাংলাদেশ কিভাবে দেখতে চায়, যেহেতু তাদের রক্তের উপর সংগ্রামের উপর দাঁড়িয়ে হয়েছে, সেও অধিকার তাদের আছে, এটা ওয়েলকাম করি আমরা। তোমাদের নতুন প্রজন্মের মানুষ, তোমরা তোমাদের ভিশনটাকে আমাদের জানাও। একটু আগে মহোদয় বললেন শাসনতন্ত্র কি হবে, 60,000 কি বলে উপদেশ পাওয়া গেছে, 60,000 আলিরিয়াজ আজকে বলেছেন, সমস্ত দলের সঙ্গে কথা বলা হয়েছে, সাধারণ নাগরিক অংশগ্রহণ করেছে, একটা বিশাল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এটা তো গণতন্ত্র। গণতন্ত্র কাকে বলে? পার্টিসিপেটরি গণতন্ত্র, যাতে ইতিমধ্যে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। আর তুমি সার্জিস আলম, তুমি হাসনাত আব্দুল্লাহ হঠাৎ বলে বসে না আমরা খুশি নই, ফাইন, বলো, তোমরা বলো ওই কমিটির কাছে, যে কমিটি তোমরাই করেছো, তোমাদের সরকারি কমিটি করা হয়েছে এই জন্য, একটা প্রক্রিয়া তৈরি করেছি আমরা। প্রক্রিয়া শেষ হবার আগেই তোমার মাঝপথে এসে বলছো না ট্রেন ঘোরাও, অন্য পথে যাবো আমরা, তা তো হয় না। এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য, মানে এটা তো ছেলের হাতে মোয়া নয় তো, দেশ চালানো ছেলের হাতে মোয়া নয় তো, দেশ চালানোর মধ্যে অনেক জটিলতা আছে। এই যে আগুন ধরে গেল, একটা 5টা মন্ত্রণালয় পুড়ে ছাই হয়ে গেল,
সোজা ব্যাপার তো নয়, মানে দেশে সরকারের ভেতরে অনেক ফোর্সেস আছে যারা সক্রিয় এই সরকারকে স্যাবোটাজ করতে, তাই তো প্রমাণ এখানে পেলাম আমরা। সেই জায়গায় মোহাম্মদ রায় বলেছে কিন্তু যে সচিব, মুখ্য সচিব এর সঙ্গে জড়িত, এভাবে সে বলেছে, এবং এটা প্রমাণ পেয়ে থাকে, ভালো কথা, আমরা জানবো তথ্যটা। আমি বলার চেষ্টা করছি যে একটা প্রক্রিয়া চলমান, 5 মাস অতিক্রান্ত হয়েছে, একটি রাফ রোড ম্যাপ আমার সামনে এসছে। আগামী বছর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা জানতে পেরেছি। জুন মাসের আগে ডেফিনেটলি সরকার চলে যাবে। একটা প্রক্রিয়া ইজ ইন প্রসেস, গাড়ি চলা শুরু করেছে, কিন্তু হঠাৎ মাঝখানে এসে বলছে না গাড়ি অন্যদিকে চলবে, এটা তো হতে পারে না। জি, নিঃসন্দেহে আমরা আশা করতে পারি যে তারা হয়তো তাদের বিবেচনাবোধ থেকে কিংবা তাদের যে ত্যাগ আছে এই বিপ্লবের পিছনে, সেই চেতনাবোধ থেকেই বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা কিভাবে করা যায় সেটি হয়তো তারা দিক নির্দেশনা দিতে পারেন। অতি বিপ্লব আসলে সবার জন্যই হয়তো ক্ষতি ডেকে আনতে পারে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরছি শীঘ্রই, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। আমাদের সাথে সংযুক্ত আছেন বর্ষীয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রসঙ্গটা সিরিয়ার, কিন্তু প্রশ্নটা বাংলাদেশকে নিয়ে। সিরিয়ার যে বিপ্লবটি হয়েছে সেখানকার বিপ্লবী নেতা আহমেদ আল সারা তিনি প্রথমবারের মতো নির্বাচনের সময়সীমা নিয়ে বলছেন যে তিনি 4 বছর সময় চান নির্বাচনের জন্য। বাংলাদেশ অলমোস্ট 2.5 বছরের মধ্যে হতে পারে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আমরা সব মিলে দুজন আলোচনা করার জন্য আসলে 5 মিনিট সময় পাবো, তাই আপনার কাছে প্রশ্ন হলো, নতুন করে একটা হট্টগোল, নতুন করে একটা গোলযোগ, নতুন করে কিছু ইস্যু নিয়ে এসে বাংলাদেশ যে এখন নির্বাচনী প্রক্রিয়া আছে সেটি সামনের দিনে ব্যাহত হতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, আমার মনে হচ্ছে না। একটু মানে চাপ নানা ধরনের আছে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার মানে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে রোডম্যাপ দিয়েছেন সেটা 2025 সালের ডিসেম্বরের ভিতরে মোটামুটি ভাবে, কিন্তু ডক্টর ইউনূস এটাও বলেছেন যে পরবর্তী বছরের মাঝপথ পর্যন্ত, তারা যদি 26 সালের মাঝপথ পর্যন্ত যান তো জুন মাসে তো আর দেশ নির্বাচন হবে না ওই প্রচন্ড গরমে। সম্ভবত 26 সালের শেষ দিকের কথাও তাদের চিন্তার ভিতরে আছে। ওইটুকু সময় তারা সম্ভবত নিচ্ছেন, কারণ তারা বারবার বলছেন, এই কয়েকদিন আগে ব্রিগেডিয়ার সাখাওয়াত একজন উপদেষ্টা তিনি বলেছেন যে আমাদের আমলে যদি সংস্কারগুলো করে না নেওয়া হয় পরবর্তীতে এগুলো হবে। এই সংস্কারগুলো নিয়ে তাদের ভিতরে একটা ডক্টর ইউনূস এবং আরো তাদের অনেকের ভিতরে যে কিছু মেজর সংস্কার দরকার। এই সংস্কার ভিতরে আরেকটা হচ্ছে যেটা বিভিন্ন আলোচনা আসছে, যে গণতন্ত্র যেন প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হওয়ার মতো সিচুয়েশন সৃষ্টি হয় এবং তার গলদগুলো দূর হয়। তার ভিতরে একটা হচ্ছে, যেমন এখন মানে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে বিএনপি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া, এবং সম্ভবত বিএনপি ক্ষমতা আসবে নির্বাচন 1.5 বছর 2 বছর পরে হল সম্ভবত। কিন্তু তারেক জিয়া সাহেব কিভাবে নেতা হলেন সেই দলের, কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায়? তার মা ডে 1 থেকে, তার পিতার মৃত্যুর পর থেকে তিনি যে একবার রাষ্ট্র মানে ওই দলের নেতা হয়ে বসলেন, তিনি নেতা। কয়েক বছর থেকে তার পুত্রকে অভিষিক্ত করেছেন ক্রাউন প্রিন্স। এনার তো কোনো লেজিটিমেসি নেই কোনোভাবে। ফলে এই জিনিসগুলো সামনে আলোচনা আসা উচিত। তো যাই হোক, সেই সমস্ত ব্যাপার থাকবে, থাকার পরও আমার মনে হয় না মানে নির্বাচন ব্যাহত হবে, দেরি হতে, বিলম্বিত হতে পারে। এইটার একটা কারণ হতে পারে পর্দার অন্তরালে এই ছাত্রদের সংগঠনগুলো, এই ছাত্ররা যে রাজনৈতিক দল করছে সেইটাকে শক্তিশালী করা, সংহত করার জন্য কি এডিশনাল সময় নেওয়া হচ্ছে কিনা, অথবা জামাত এই ছাত্রদের একটা অংশের সাথে সংশ্লিষ্ট আছে কিনা। কারণ জামাত মোটামুটি তাদের একটা খুব মানে কঠোরভাবে বলছে না নির্বাচনের সময়সীমা, বিএনপি বারবার এগিয়ে নিতে বলছে। বিএনপির আশঙ্কা বিভিন্ন জায়গায় সামরিক বাহিনী থেকে শুরু করে সর্বত্র অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন জায়গায় জামাতের লোকরা পাকাপোক্ত হয়ে বসে আসছে এবং দেশব্যাপী তাদের সংগঠন হচ্ছে জামাত একটা সংগঠন মানে সমাবেশ করবে এবং 17 বছরওয়ালাদেরকে ভোট দেওয়ার জন্য ডক্টর ইউনূস বোধহয় বলেছেন, তারা সেটা সমর্থন করছে। এই কারণে সম্ভবত যে তারা লক্ষ লক্ষ কোটি কোটি
ছেলে মেয়েকে মানে তাদের ভর্তি মানে ভোটার করতে পারবে এবং তাদের জয় জয়কার হয়ে যাবে। এই ফলে এই সমস্ত ইস্যু আছে, কিন্তু এট দি এন্ড অফ দি ডে আমার ধারণা 26 সালের ভিতরে সম্ভবত নির্বাচন হবে, আমার ধারণা। জি, হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে এই প্রসঙ্গে ছোট্ট করে যদি বলেন, এবং একই সাথে যোগ করব যে বিএনপি মোটামুটি মুখোমুখি একটা অবস্থান নিয়ে নিচ্ছে, আলোচনাগুলোতে টকশোতে এখনো সেরকমই দেখা যাচ্ছে, যদিও তারেক রহমানের পক্ষ থেকে এখনো এই বিষয়ে স্পষ্ট করে কোনো বক্তব্য দেওয়া হয়নি, কিন্তু অন্য নেতারা বলছেন। জামাত তুলনামূলক নমনীয় আছেন ছাত্রদের ব্যাপারে, যেটি সৈয়দ মাহমুদুল্লাহ ভাই ইঙ্গিত করছিলেন যে তাদের সাথে জামাতের কোনো একটা সম্পর্ক তলে তলে, আপনি কি এমন কিছু দেখছেন কিনা? নির্বাচন 2026 সালের শীতকালই হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, বড়জোর মার্চ। আমি তোমাকে কনফিডেন্টলি বলছি, আমি বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা পারলে আজকে ক্ষমতা ছেড়ে দেন। সবার বয়স 70, 80, 83, 86 বছর বয়স, ক্লান্ত, তারা এখন বাসায় যেয়ে নাতিপুতি নিয়ে অবসর জীবন কাটাতে চান। নট এ সিঙ্গল ওয়ান অফ দেম তারা চান না এই কাজটা করতে, এবং তারা ফেলিয়ার দেখতে পাচ্ছেন, তারা চান না ব্যর্থতার জন্য অভিযুক্ত হতে। ফলে এই একটা ব্যাপার। কিন্তু এও ঠিক যে দায়িত্বটা কি, দায়িত্বটা বেসিক সংস্কারটা করা। এই ব্যাপারে সবাই একমত। একটা হিস্টোরিক অপরচুনিটি আমাদের সামনে আছে। যেই ভুল, যে ব্যর্থতা আমাদের গত 53 বছর কুড়ে কুড়ে খেয়েছে, আমাদের মূল সমস্যা কোথায়? এক, শাসনতন্ত্র; দুই, নির্বাচনী ব্যবস্থা। আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের ভোটের, আমাদের ভয়েসের রিপ্রেজেন্টেশন নেই। আমরা ভোট দিতে পারি না, আমার ইচ্ছা মতো আমার লোককে আমি ইলেক্ট করতে পারি না। বেসিক ফান্ডামেন্টাল প্রবলেম আমাদের নির্বাচনী ব্যবস্থার। এটাকে, এই ফ্লটাকে ফিক্স করতে হবে। এটা 1 নম্বর। আর 2 নম্বর, বিএনপি তো বুঝে ফেলেছে তারা ক্ষমতায় আসবে। কারণটা কি? মাঠে আওয়ামী লীগ নেই, লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তারা। যদি আগামীকাল নির্বাচন হয়, পরশু নির্বাচন হয়, তারাই তো লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। অন্যদিকে জামাত কি ভাবছে? তারা এখনো তৈরি না, তারা এখনো প্রস্তুত না। দে ওয়ান্ট মোর টাইম, আরো সময় তারা চায়। মিনওয়াইল আমরা দেখতে পাচ্ছি কি, একটা কিংস পার্টি বলো। কিংস পার্টি মানেটা কি? যেই দলটা আলটিমেটলি ডিসাইড করবে ক্ষমতা কে আসবে, জামাত না বিএনপি। আমরা এও শুনতে পাচ্ছি যে পেছন থেকে কলকাঠি নাড়ছে উত্তরপাড়া। তারা বলছে যে দলটা করো, এবং এই দলের মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত ইম্পোজ করতে পারবো। এই খেলাটা বেশ জমে উঠেছে। এই খেলার মধ্যে আমি আমার বিশ্বাস যে সকল পক্ষই একটা বিষয়ে একমত হয়েছে, যে বেসিক রিফর্ম শেষে, বেসিক রিফর্ম বলতে কি বোঝায়? ভোটার তালিকা হালনাগাদ করা, তফসিল ঘোষণা করা, পুরো প্রক্রিয়াটা সুনিশ্চিত করা। ইট টেকস টাইম, ওভারনাইট করা যাবে না। আর শাসনতন্ত্রের বেসিক ফ্ল বলতে কি বলছি আমি? সবাই চাইছে নির্বাচন ব্যবস্থাটা একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে হোক। যেই শাসনতন্ত্র, যেই সংশোধনী দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হচ্ছে, তাকে ফেরত নিয়ে আসা হোক। এই ব্যাপারে সবাই একমত বলে মনে হচ্ছে। প্রবলি ইভেন আওয়ামী লীগও, যদি আওয়ামী লীগ মাঠে নেই। ফলে এই বেসিক সংস্কারগুলি হয়ে গেলেই আমার ধারণা নির্বাচন হবে, এবং সেটা আমি মোটামুটি কনফিডেন্টলি বলছি যে এটা 2026 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, বড়জোর মার্চ পর্যন্ত এটা এগিয়ে যাবে, এর বেশি নয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, সৈয়দ মাহমুদুল্লাহ এবং হাসান ফেরদৌস, আপনাদের মূল্যবান মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। নতুন বছরের আগে এটি আমাদের আসলে শেষ 7 দিনের বিশ্ব, এবং নতুন বছরে আবারও নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।